আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। জব অ্যাসিস্টের বিশেষ আয়োজন জুবায়ার জিকে। জুবায়ার জিকের এখনকার আয়োজনে আমাদের নবম পর্ব দেখব। এই পর্বে প্রথমে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার ইতিহাস। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে পরীক্ষায় মাঝে মাঝে একটি বা দুইটি প্রশ্ন অবশ্যই থাকে। প্রাচীন জনপদ বাংলা নামে একটি অখণ্ড দেশের জন্ম একেবারে হয়নি। এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্য দিয়ে। গৌড়, বঙ্গ, পুণ্ড, হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬টি জনপদের কথা জানা যায়। জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হলো পুণ্ড। এখন আমরা যে জনপদগুলো ছিল সেগুলো সম্বন্ধে আলোচনা করব। প্রাচীন জনপদের ভিতরে রয়েছে প্রথমে হচ্ছে পুণ্ড। বর্তমান অবস্থান বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল। বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ হল পুণ্ড। রাজধানী ছিল পুণ্ডনগর ও পুণ্ডবর্ধন। বঙ্গ বঙ্গ এর বর্তমান অবস্থান বৃহত্তর ঢাকা। বর্তমান ঢাকা এই জনপদের অংশ ছিল। সমতট সমতটের বর্তমান অবস্থান হল বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। রাজধানী ছিল বড়কামতা বা রোহিতগিরি। গৌড় গৌড় এর বর্তমান অবস্থান চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া জেলা। রাজধানী ছিল কর্ণসুবর্ণ। গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ, গৌড় থেকেই মাঝে মাঝে বেশি প্রশ্ন আসে। রাং অবস্থান হলো ভাগীরথী নদীর পশ্চিম তীর। বিশেষত্ব হলো এর অপর নাম সূক্ষ্ম। হরিকেন হরিকেন জনপদের বর্তমান অবস্থান হলো সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। বাকেরগঞ্জ এর বর্তমান অবস্থান বরিশাল, খুলনা, বাগেরহাট। বরেন্দ্র এর বর্তমান অবস্থান হলো গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল। বাংলার উৎপত্তি ও বাঙালি জাতির আবির্ভাব। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অনার্য জনগোষ্ঠী, দুই হচ্ছে আর্য জনগোষ্ঠী। অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। প্রায় ৫,০০০ বছর পূর্বে ইন্দ্রচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি। অস্ট্রিক জাতির পরে দ্রাবিড় জাতি এদেশে আসে এবং সভ্যতার উন্নতর বলে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করে। অস্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠীর মিশ্রণে যে জাতির প্রবাহ চলছিল তার সাথে আর্য জাতি এসে যুক্ত হয়ে নতুন গড়ে তুলেছে বাঙালি জাতি। আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে, বর্তমান মধ্য এশিয়ার ইরানে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাঝামাঝি হয় যে আর্যদের আদি নিবাস কোথায় ছিল। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর দিকে আরবীয়রা ইসলাম ধর্ম প্রচার এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে সংমিশ্রণ হয়। তাদের অনুকরণে হাবশিরাও এদেশে আসে। এমনইভাবে অনন্ত ১,৫০০ বছরের অনুশীলন, গ্রহণ, বর্জন এবং রূপান্তরিতকরণের মাধ্যমে বাঙালি জাতি গড়ে ওঠে। এ ছিল বাঙালি জাতির যে উদ্ভব হয় তার ইতিহাস। এখন আমাদেরকে এখান থেকে যা অবশ্যই জানতে হবে তা হলো বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসেবে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য এই তথ্যগুলো। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দুদের ঐতিহ্যক অরণ্যক গ্রন্থে। ৬টি জনপদকে একত্রিত করে বাঙ্গালা নামকরণ করেন সুলতান ইলিয়াস শাহ। বাংলার আদি জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক। সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দের ব্যবহার হয় আবুল ফজলে আইনি আকবরী গ্রন্থে। এই প্রশ্নটি মাঝে মাঝেই আসে যে বাংলা শব্দের উৎপত্তি প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়। প্রাচীন বাংলার ছোট ছোট অঞ্চলের নাম ছিল জনপদ। বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয় মৌর্য যুগে। প্রাচীন বাংলার স্বাধীন প্রথম নরপতি ছিলেন রাজা শশাঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি পরীক্ষায়
মাঝে মাঝে আসে। বাংলার সর্বপ্রথম নৌবাহিনী গড়ে তোলেন গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলার ইতিহাসে প্রাচীন যুগের শেষ রাজা লক্ষণ সেন। টিপু সুলতানের পিতার নাম হায়দার আলী খান। এই ছিল আমাদের প্রাচীন বাংলা থেকে গুরুত্বপূর্ণ তথ্যাদি। আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশের আগমন। আলেকজান্ডার জাতিতে ছিলেন আর্য গ্রিক। তিনি ছিলেন রাজা ফিলিপসের পুত্র। বাল্যকালে তিনি প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের নিকট গৃহশিক্ষা লাভ করেন। খ্রিস্টপূর্ব ৩৩৫ অব্দে ফিলিপসের মৃত্যু হলে আলেকজান্ডার ম্যাডিসনের সিংহাসনে আরোহণ করেন। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে ভারতবর্ষ আক্রমণ করে। খ্রিস্টপূর্ব ৩২৫ অব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয়। আলেকজান্ডার মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য উপমহাদেশকে গ্রিক প্রাধান্যের অবসান ঘটান। এখান থেকে আমাদের অবশ্যই যা জানতে হবে তা হলো আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে। আলেকজান্ডার রাজা ছিলেন ম্যাসিডোনিয়ার। ভারত নামকরণ হয় রাজা দশরথের পুত্র ভরতের নাম অনুসারে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, যে ভারত নামকরণ হয় রাজা দশরথের পুত্র ভরতের নাম অনুসারে। আলেকজান্ডার ছিলেন গ্রিসের অধিবাসী। আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম সেলিওকাস। আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন এরিস্টটল। এরিস্টটলের গৃহশিক্ষক ছিলেন প্লেটো। প্লেটোর গৃহশিক্ষক ছিলেন সক্রেটিস। আলেকজান্ডারের মৃত্যুবরণ করেন ব্যাবিলনে। এরিস্টটলের শিক্ষাকেন্দ্রের নাম লাইসিয়াম। তার শিক্ষাকেন্দ্রের নাম খুবই গুরুত্বপূর্ণ। প্লেটোর শিক্ষাকেন্দ্রের নাম হচ্ছে একাডেমিয়া। বাংলা মৌর্য যুগ। বাংলার মৌর্য যুগ সম্বন্ধে বলতে গেলে যে ইতিহাসটা, যে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব ৩২১ অব্দে মগধের সিংহাসন আরোহণের মাধ্যমে ভারতের মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের প্রথম সম্রাট। খুবই গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম সম্রাটকে পাটালিপুত্র ছিল তার রাজধানী এবং চাণক্য ছিল তার প্রধানমন্ত্রী। চাণক্যের বিখ্যাত ছদ্মনাম কৌটিল্য। তিনি বিখ্যাত সংস্কৃত গ্রন্থ অর্থশাস্ত্র রচনা করেন। তিনি আলেকজান্ডারের সেনাপতি সেলোগাসকে পরাজিত করে উপমহাদেশ হতে গ্রিকদের তাড়িয়ে দেন। এখান থেকে আমাদের অবশ্যই যা জানতে হবে সেগুলো হলো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি বারবারই আসে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটালিপুত্র। প্রাচীন ভারতের প্রথম সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার। সম্রাট অশোক সম্বন্ধে আমাদের যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে সেগুলো হলো যে বিন্দুসারের মৃত্যুর পর ক্ষমতায় আরোহণ করে তার পুত্র অশোক। এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোকের আমলে। অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে। বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয় অশোকের প্রচেষ্টায়। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে। তিব্বতের রাজার অনুরোধে বৌদ্ধ ধর্মকে দুর্নীতিমুক্ত করার জন্য সেখানে যান অতীশ দীপঙ্কর। তিনি সেখানে তার আমন্ত্রণে গিয়েছিল দুর্নীতিমুক্ত করার জন্য। এরপর আমাদের হচ্ছে গুপ্ত বংশ। এখান থেকে যে তথ্যগুলো অবশ্যই জানা দরকার, যে গুপ্ত বংশ হলো যে মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যুগে ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত যুগকে প্রাচীন ভারতীয় মহাদেশের স্বর্ণযুগও বলা হয়। এ যুগে সাহিত্য, বিজ্ঞান ও শিল্পের খুবই উন্নতি হয়। এখান থেকে যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে, যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটালিপুত্র।
সমুদ্রগুপ্ত রাজত্ব করে 40 বছর। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ফা হিয়েন পর্যটন ছিলেন চীনের পর্যটক ফা হিয়ান ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। তিনি ভারত সফর করেন বা ভারতে আসেন। ফা হিয়েন এর ভ্রমণ সংক্রান্ত গ্রন্থের নাম হল ফু কোকিং। এটি তার রচিত গ্রন্থ। সমুদ্রগুপ্ত কথিরাজ উপাধি লাভ করে কাব্য রচনায়। সমুদ্রগুপ্তের রাজধানী ছিল পাটালিপুত্র। কালিদাস কবি ছিলেন গুপ্ত যুগের। কালিদাসের মহাকাব্যের নাম মেঘদূত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। চীনা পরিব্রাজক হিউয়েন সাং বাংলায় আগমন করেন 7ম শতকে। বিক্রমাদিত্য উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। সিংহবীর উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এরপর আমাদের গৌর বংশ। এখান থেকে যে গৌর বংশ 6ষ্ঠ শতকের প্রথমার্ধে ভারতের বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। মধ্য এশিয়ায় দুর্ধর্ষ যাযাবর জাতি হুনদের আক্রমণে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় 2টি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। একটি ছিল প্রাচীন বঙ্গ রাজ্য, অপরটি ছিল স্বাধীন গৌড় রাজ্য। গৌড়ের অবস্থান ছিল বাংলার পশ্চিম ও উত্তরাঞ্চল জুড়ে। এখান থেকে যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে, গৌড় বংশের শক্তিশালী রাজা ছিলেন রাজা শশাঙ্ক। শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত, খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন রাজা শশাঙ্ক। গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন 606 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মানে এই টপিক থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে তিনি প্রথম রাজা কে ছিলেন গৌড় বংশের, আর স্বাধীন রাজা কে ছিলেন। রাজাধিরাজ উপাধি ধারণ করেন রাজা শশাঙ্ক। রাজা হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন 606 খ্রিস্টাব্দে। স্বাধীন গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এর বর্তমান অবস্থান মুর্শিদাবাদ জেলায়। হর্ষবর্ধনের সময় আগত চীনা পরিব্রাজকের নাম হিউয়েনসাং। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজা হর্ষবর্ধন। বর্তমান বিশ্ববিদ্যালয়ের আবার চালু হয়েছে। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। হর্ষবর্ধনের সভা কবি ছিলেন বাণভট্ট। বাণভট্টের বিখ্যাত গ্রন্থ হচ্ছে হর্ষচরিত্র। পাল বংশ থেকে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো যে শশাঙ্কের পর দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না, ফলে রাজ্যে বিশৃঙ্খলা অরাজকতা দেখা দেয়। কেন্দ্রীয় শাসক শক্তভাবে ধরার মতো কেউ ছিল না। সামন্ত রাজারা প্রত্যেকের রাজার হওয়ার কল্পনায় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে থাকে। অরাজকতাপূর্ণ সময় কে পাল তাম্র শাসন আখ্যায়িত করে হয়েছে মাৎসনা বলা হয় বা মাৎসনার যুগ বলা হয়। 756 খ্রিস্টাব্দে বাংলার অরাজকতা পরিস্থিতি অবসান ঘটে পাল বংশের উত্থানের মধ্য দিয়ে। বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু হয় পাল বংশের রাজত্বকালে। পাল বংশের রাজারা একটানা প্রায় 400 বছর শাসন করেছিল। খুবই গুরুত্বপূর্ণ পাল বংশ। এখান থেকে যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে, বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ। পাল বংশের রাজারা বাংলায় রাজত্ব করেছিল প্রায় 400 বছর। পাল বংশ প্রতিষ্ঠিত হয় 750 সালে। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। সোমপুর বিহার অবস্থিত নওগাঁ জেলার পাহাড়পুরে। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল বংশ। বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ চালু হয় পালরা। দেব রাজাদের রাজধানী দেবপর্বত অবস্থিত বর্তমান কুমিল্লা জেলার
ময়নামতীতে। পাল বংশের সর্বশেষ রাজা মদন পাল। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ রচিত হয় পাল আমলে। দিনাজপুরের রামসাগর দিঘিটি খনন করে রামপাল। রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। রামপালের রাজত্ব সম্পর্কে জানা যায় রামচরিত গ্রন্থে। এই ছিল আমাদের আজকের নবম পর্ব। আমরা পর্যায়ক্রমে আমাদের পর্বগুলো আলোচনা করে যাব। আমাদের ভিডিওগুলো এত লেন্দি করছি না যেন আপনাদের বিরক্তি না চলে আসে। অবশ্যই এই টপিকগুলো আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।